কম্বোডিয়ায় বহু মানুষকে বাঁচানো সেই মাগোয়া মারা গেছে। কি হয়েছিল সেখানে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা রইল। ভালো আছেন তো? চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি সকলকে। আমি এস.জে. রতন। গৃহযুদ্ধে জর্জরিত কম্বোডিয়ায় ল্যান্ডমাইন পুঁতে রাখার জায়গাগুলোতে সফলভাবে দায়িত্ব পালন করেছে মাগাওয়া। একটি ছোট্ট প্রাণী হয়েও ল্যান্ডমাইন খুঁজে বের করার ক্ষেত্রে সহায়তা এবং বহু মানুষকে সম্ভাব্য মৃত্যু ঝুঁকি থেকে রক্ষার সহায়তা করায় তার ঝুলিতে অর্জিত হয়েছিল নানা পুরস্কার। কে সেই ছোট্ট প্রাণী, কিভাবে কাজ করত সে, আর কী বা ছিল কম্বোডিয়ার গৃহযুদ্ধের ইতিহাস, কি হয়েছিল সেখানে ইত্যাকার বিভিন্ন ঘটনাবলী নিয়েই আজকের আয়োজন। একটা সময়ে কম্বোডিয়ায় গৃহযুদ্ধের জেরে 1000 কিলোমিটারেরও বেশি জায়গায় ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়েছিল। সে কারণে বিশ্বে ল্যান্ডমাইনের বিস্ফোরণের ক্ষেত্রে বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম কম্বোডিয়া। সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মাটির গন্ধ শুঁকে 100রও বেশি ল্যান্ডমাইন চিহ্নিত করার পাশাপাশি অন্যান্য বিস্ফোরকও খুঁজে বের করে প্রচুর মানুষকে বাঁচিয়েছে আফ্রিকান ইঁদুর মাগাওয়া। এই বিখ্যাত ইঁদুরটির মৃত্যুর খবর ঘোষণা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাপোপো। সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামে। সংস্থাটি ইঁদুর ও কুকুরকে প্রশিক্ষণ দেয় যাতে ল্যান্ডমাইন শনাক্তকরণে সক্ষম হয় তারা। অ্যাপোপো এর পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে ক্রমশ ঝিমিয়ে পড়ছিল মাগাওয়া। অধিকাংশ সময়েই ঘুমিয়ে থাকত। মাগাওয়ার মৃত্যু এক বিরাট ক্ষতি। তার দুর্দান্ত কাজের জন্য সকলে কৃতজ্ঞ। ল্যান্ডমাইন খুঁজে বের করতে মাগাওয়ার জুড়ি মেলা ভার। শতাধিক ল্যান্ডমাইন শনাক্ত করে প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছে সে। নিজের কীর্তির জন্য মিলেছে সাহসিকতার পুরস্কারও। 2013 সালে তানজানিয়ায় জন্ম মাগাওয়ার। সেখানেই অ্যাপোপোর প্রশিক্ষণ শিবিরে ল্যান্ডমাইন শনাক্তের যাবতীয় খুঁটিনাটির প্রশিক্ষণ শেষে 2016 সালে কম্বোডিয়ার সিয়াম রিয়েপ প্রদেশে পাঠানো হয় এই আফ্রিকান জায়ান্ট পাউচ র্যাটটিকে। এই প্রজাতির ইঁদুর আয়তনে ছোট হওয়ায় মাটিতে মাইন পোঁতা থাকলেও তা এড়িয়ে খুব সহজে চলাফেরা করতে পারে। জানুয়ারি 2022 সোমবার কম্বোডিয়ার উত্তরের প্রদেশ প্রে ভিহিয়ায় একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইন নিষ্ক্রিয় করার সময়ে বিস্ফোরণে মৃত্যু হয় 3 মাইন বিশেষজ্ঞের। তাদের মৃত্যুর ঘোষণার পরই মাগাওয়ার মৃত্যুর বিষয়টিও সামনে আসে। তবে ওই দলটিতে ছিল না মাগাওয়া। মৃত্যুর সময়ে মাগাওয়ার বয়স হয়েছিল 8 বছর। 5 বছরের সফল কর্মজীবন শেষে গত বছরের জুন মাসে অবসর নিয়েছিল মাগাওয়া। অ্যাপোপো জানিয়েছে, ওর জন্যই কম্বোডিয়ার বহু মানুষ নির্ভয়ে হাসতে, খেলতে, ঘুরে বেড়াতে পারছেন। 2020 সালে ব্রিটেনের পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস মাগাওয়াকে সোনার পদক দিয়েছিল অনন্য কীর্তির জন্য, যা পশুদের মধ্যে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার বলে বিবেচিত হয়। বাংলাদেশের মতো কম্বোডিয়াও একসময় বিদেশি শাসনে পীড়িত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটি জাপান দখল করে নেয়। তার আগে ও পরে দীর্ঘদিন ফরাসিরা কম্বোডিয়া শাসন করে। 1953 সালে নরোদম সিহানুকের নেতৃত্বে স্বাধীনতা লাভ করলেও 90-এর দশকের আগ পর্যন্ত দেশটি বারবার গৃহযুদ্ধ ও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়। বিশেষ করে 1975 সালে লন্নল সরকারকে হটিয়ে পল পটের নেতৃত্বে কট্টরপন্থীরা ক্ষমতা দখল করলে জনগণের ওপর ভয়াবহ আযাব নেমে আসে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে তারা সাধারণ মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, ইতিহাসে তার নজির কম। 1979 সালে পল পট সরকার ক্ষমতাচ্যুত হলেও কম্বোডিয়ায় ক্ষমতার লড়াই চলতে থাকে। এর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গ্রুপের পাশাপাশি প্রতিবেশী ও ক্ষমতাধর রাষ্ট্রও জড়িয়ে পড়ে।
জাতিসংঘের উদ্যোগে দীর্ঘ আলোচনার পর গৃহযুদ্ধে লিপ্ত পক্ষগুলো রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হয়, যা প্যারিস শান্তি চুক্তি নামে অভিহিত। পরে সেই চুক্তি কার্যকর করতে গঠন করা হয় কম্বোডিয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ বা ইউএনটিএসি আনটাক। কম্বোডিয়ায় আনটাকের একজন পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেই সময়ের তরুণ কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ সরোয়ার। এর আগে গঠিত ইউনাইটেড নেশন অ্যাডভান্স মিশন ইন কম্বোডিয়া ইউএনএএমআইসি নামে যে অগ্রবর্তী মিশন গঠন করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন বাংলাদেশি কূটনীতিক এইচ.এস. আতাউল করিম। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। ইতিহাস ও নিসর্গপ্রেমী বায়েজিদ সরোয়ার তার কম্বোডিয়া শান্তি সেনার জার্নাল শুরু করেছেন 1992 সালের 24 এপ্রিল থেকে শেষ হয়েছে 1993 সালের 30 মার্চ। এ সময়ে প্রায় প্রতিদিনের অভিজ্ঞতা, অনুভূতি ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতেন তিনি। তার দায়িত্ব ছিল চুক্তি সইকারী পক্ষগুলোর কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা। শান্তি সেনার সদস্য হলেও তার কাজটি ছিল অনেকটা বেসামরিক, ফলে স্থানীয় সব শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছেন। বায়েজিদ বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলে যেমন তাদের মনোভাব জানতে চেষ্টা করেছেন, সেটি ছিল তার পেশাগত দায়িত্ব। কিন্তু এর বাইরে তিনি যে সাধারণ মানুষের ভাষা, সংস্কৃতি ও মন বোঝার চেষ্টা করেছেন তার সরল অথচ সরস বর্ণনা আছে প্রতিটি পাতায়। অধ্যায়গুলো তিনি এমনভাবে বিন্যস্ত করেছেন যাতে পাঠক সহজেই দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে নিবিড় সখ্য অনুভব করেন। আমরা তার লেখা থেকে জানতে পারি ভারতের প্রাচীন ইতিহাস সংস্কৃতির সঙ্গে কম্বোডিয়ার ইতিহাস সংস্কৃতির অনেক মিল আছে। বারবার তাকে টেনে নিয়েছে কম্বোডিয়ার প্রাচীনকালের স্থাপত্যসমূহের সৌন্দর্য, যার সঙ্গে ভারতীয় স্থাপত্যকলার আশ্চর্য মিল রয়েছে। অ্যাঙ্কর সভ্যতার কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, এই সভ্যতার মূলে যেমন ছিল পাথর তেমনি ছিল জল। তাদের চমৎকার জল ব্যবস্থাপনার জন্য প্রচুর শস্য উৎপাদন সম্ভব হয়েছিল। অন্যদিকে ধর্মদর্শন ও রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রে ভারতীয় প্রভাব এই ভূভাগের সাংস্কৃতিক কাঠামো প্রদান করেছিল। অ্যাঙ্কর ওয়াট মনুমেন্ট কেবল কম্বোডিয়ার নয়, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। প্রতি বছর লাখ লাখ বিদেশি পর্যটক আসেন এই মন্দির দেখতে। বায়েজিদ কম্বোডিয়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজেই প্রশ্ন রেখেছেন, এমন শান্তিপ্রিয় জাতি কেন যুদ্ধে লিপ্ত হলো? খেমারুজরেরাই বা কেন বিপ্লবের নামে ধ্বংসযজ্ঞ চালালো? জবাবে সাবেক সরকারি কর্মকর্তা সো নিম তাকে বলেছেন, ভিয়েতনাম ও লাওসে যখন যুদ্ধ চলছে কম্বোডিয়া তখন শান্ত, তবে কিছুটা ভাঙনের শব্দ পাচ্ছিলাম। সিহানুক যদি তার স্বেচ্ছাচারিতা ও একনায়ক সুলভ নীতি বাদ দিয়ে গণতান্ত্রিক শাসন চালু করতেন তাহলে এই গৃহযুদ্ধ ও অমানবিক খেমারুজ বিপ্লব এড়ানো যেত। বায়েজিদের মতে কমিউনিস্ট পার্টি অব কম্পুচিয়ার নেতৃত্বে বিপ্লবের দাবানল সমগ্র কম্বোডিয়াকে জ্বালিয়েছিল। এপ্রিল 1975, জানুয়ারি 1979 তা ছিল বিপ্লবের ইতিহাসের নৃশংসতম ও প্রাণঘাতী। মনে করা হয় খেমারুজ শাসনামলে 10 লাখ লোক যুদ্ধ, অনাহার, অতিরিক্ত খাটুনি, বিনা চিকিৎসা ও হত্যার শিকার হয়েছে। পলপট সরকার বিপ্লবের নামে জোর করে শহরের মানুষকে গ্রামে পাঠিয়েছিল। এমনকি স্বামী স্ত্রীর একসঙ্গে থাকাও তারা বিপ্লব বিরোধী কাজ বলে মনে করত। কম্বোডিয়ায় গণহত্যা নিয়ে যেসব বিদেশি সাংবাদিক লিখেছেন তাদের অনেকের কথা এসেছে বায়েজিদের বইয়ে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সিডনি শনবার্গ তার কম্বোডীয় আলোকচিত্রী ডিথ প্রাণের সহযোগিতায় পলপট বাহিনীর অত্যাচার ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে নিয়মিত প্রতিবেদন পাঠাতেন। একাধিকবার তিনি পলপট বাহিনীর হাতে ধরা পড়েও বেঁচে যান ডিথ প্রাণের কারণে। পরে তিনি ডিথ প্রাণকে যুক্তরাষ্ট্রে নিয়ে চাকরিও দিয়েছিলেন। ডিথ প্রাণের কাহিনী নিয়ে নির্মিত হয় একাডেমি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র কিলিং ফিল্ড। ওয়াশিংটন পোস্ট এর এলিজাবেথ বেকার ও ফরাসি সাংবাদিক রোনাল্ড নেভুও পলপট সরকারের গণহত্যার মর্মস্পর্শী বিবরণ তুলে ধরেছেন। বায়েজিদ বইয়ের শেষে একটি ঘটনার বিবরণ দিয়েছেন যা আমাদের সবার চোখ খুলে দিতে পারে। নরওয়ের অধ্যাপক ডোয়ার হেইজ, যিনি কম্বোডিয়ার যুদ্ধের কারণ অনুসন্ধানে সেখানে গিয়েছিলেন। ডোয়ার হেইজ সাংবাদিক রবার্ট ফিস্কের বন্ধু। তারা দুজন যখন বিমানে দামেস্ক থেকে দক্ষিণ সুদানের জুবা যাচ্ছিলেন তখন ফিস্ক তাকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার একটি মানচিত্র দেখিয়ে বলেছিলেন, গোটা অঞ্চলে ভয়ঙ্কর আগুনে জ্বলছে, আরব দুনিয়ার এক একটি দেশ কবরস্থানে পরিণত হচ্ছে। এসব দেশ থেকে হাজারো শরণার্থী ছোটে ইউরোপের দিকে। এরপর ডোয়ার হেইজ ফিস্কের কথা টেনে যা বলেছেন তার সারমর্ম হলো, এসব দেশের কুশীলবেরা যেমন এই গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন না,
তেমনি ক্ষমতাধর রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে দেদার ফায়দা লুটছে। খেমের রাজবংশের সুদীর্ঘ শাসনের ইতিহাস আছে কম্বোডিয়ায়, গৃহযুদ্ধের ইতিহাসও আছে কিছু কম্বোডিয়ার। তদুপরি 15 থেকে 18 শতকের মধ্যে কয়েকবারই থাইল্যান্ড ও ভিয়েতনামের আগ্রাসন থেকে বাঁচতে লড়তে হয়েছে কম্বোডিয়াকে। একসময় ভিয়েতনামের আগ্রাসন থেকে বাঁচতে থাইল্যান্ডের সাহায্য নিতে হয়েছে, বিনিময়ে থাইল্যান্ডকে উত্তর পশ্চিম কম্বোডিয়া দিয়ে দিতে হয়। এরপর থাইল্যান্ডের আগ্রাসন থেকে বাঁচতে ভিয়েতনামের সাহায্য নিতে হয়েছে। পরে এই দুই দেশের হাত থেকে মুক্তি পেতে ফ্রেঞ্চ মিশনারিদের স্বাগত জানাতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসিদের পতন হলে কম্বোডিয়া জাপানিদের দখলে যায়। আবার জাপানিরা যখন হেরে যাচ্ছিল তখন ফরাসিরা আবার দখল ফিরে পেতে তৎপর হয়। এর মধ্যেই 1953 সালে কম্বোডিয়ার রাজা সিহানুক ফরাসিদের কাছ থেকে দেশকে সম্পূর্ণ স্বাধীন করেন। নির্বাচন হয় এবং 1955 থেকে 1970 পর্যন্ত তিনি দেশ পরিচালনা করেন। 1968 সালে কমিউনিস্টরা কম্বোডিয়ায় নতুন গৃহযুদ্ধ শুরু করে। সিহানুক 1970 সালে দেশ ছাড়েন। তারপর কম্বোডিয়ায় অন্ধকার নেমে আসে। তুল স্লেং তার সাক্ষী, নেতৃত্বে আসেন পল পট। দেশের নাম বদলে করা হয় খেমের রিপাবলিক। তিনি চাইছিলেন কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে। শহরের সব পেশার মানুষকে ধরে ধরে ক্ষেত খামারে পাঠাতে শুরু করেন এবং বন্দির মতো দিনরাত কাজ করাতে থাকেন। এই অত্যাচার সহ্য করতে না পেরে অল্প সময়েই হাজার হাজার মানুষ প্রাণ হারায় অথবা তাদের মেরে ফেলা হয়। বন্দিও করা হয় হাজার হাজার মানুষকে। কারাগারগুলো দ্রুতই বন্দিতে ভরে যায় এবং প্রয়োজন হয় আরও কারাগারের। ভিয়েতনাম যুদ্ধের অংশ হিসেবে এ সময় আমেরিকাও কমিউনিস্ট নিধন করতে কম্বোডিয়ার ওপর বোমা বর্ষণ করে। গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যত বোমা ফেলেছে শুধু কম্বোডিয়ায় ফেলেছে তার 3 গুণ। পুরো কম্বোডিয়া তখন এক মৃত্যুপুরী। পলপটের শাসনামলে তুল স্লেং হাই স্কুলটিকে করা হয় অস্থায়ী কারাগার। হাজার হাজার সন্দেহভাজন লোককে এখানে ধরে আনা হচ্ছিল। আমেরিকান বা বিদেশি গুপ্তচর সন্দেহ হলেই তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চালানো হতো বর্বরোচিত উপায়ে, যার শেষটা ছিল মৃত্যু। গুলি করে মারা হতো না, কারণ গুলির শব্দে শত্রু সজাগ হয়ে উঠতে পারে, তাই জবাই করেই মারা হতো বেশি। নির্যাতন করা রুমের ঘুলঘুলিগুলো পর্যন্ত সিমেন্ট দিয়ে বন্ধ করা থাকতো। এটা করা হয়েছিল চিৎকারের শব্দ বাইরে যেন না যায় তার জন্য। যেসব লোহার খাটে শেকল দিয়ে দিনের পর দিন বন্দীদের আটকে রাখা হতো সেগুলো কিছু কিছু রাখা আছে রুমের মাঝখানে। এই কারাগারগুলোতে একসঙ্গে 1 থেকে 1,500 বন্দী রাখা যেত। বলা হয়ে থাকে 1975 থেকে 1979 সাল পর্যন্ত 5 বছরে এখানে 20,000 বন্দীকে হত্যা করা হয়। কিলোমিটারের পর কিলোমিটার জায়গায় মাইন পুঁতে রেখে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল হাজার হাজার মানুষকে। ছোট্ট ইঁদুর মাগাওয়ার মৃত্যুর মধ্য দিয়ে আবারও স্মরণ করছে সে দেশের মানুষেরা তাদের সেই বুকে দগদগে ক্ষত হয়ে থাকা ইতিহাস। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজনি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচুরি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A, পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।